লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলো কথা বলেছেন। 11 বার ঐক্যের কথা বলেছেন, ঐক্যের প্রয়োজনের কথা বলেছেন, পরবর্তী 25 বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে, যাতে শতবর্ষের স্বাধীনতা দিবস আমরা উন্নয়নশীল নয় উন্নত দেশ হিসেবে পালন করতে পারি। কিন্তু পাশাপাশি প্রধানমন্ত্রী আরো কিছু সংকল্পের কথা বলেছেন, যে সংকল্প দেশবাসীকে নিতে হবে, সাধারণ নাগরিককে নিতে হবে, যে সংকল্প নিলে, যে সংকল্প পালন করলেই পরবর্তী 25 বছরের ওই লক্ষ্যগুলো পূরণ হবে। আর এই সংকল্প ঘিরেই কি যাবতীয় গন্ডগোল, বা যে গন্ডগোল ছিল তা আরো বাড়ল, যুদ্ধ আরো তীব্রতা পেল। তার কারণ প্রধানমন্ত্রী পরিবারতন্ত্রের কথা বলেছেন। পরিবারতন্ত্রকে নিয়ে কোনো দেশ কখনো কোনোভাবে সামনের দিকে এগোতে পারে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের কথাও বলেছেন। আর খুব অদ্ভুতভাবে প্রধানমন্ত্রীর ভাষণের পর আর তার কিছুটা আগে থেকেই তৃণমূল কংগ্রেসের ভিতরে বাইরে প্রবল আক্রমণ শুরু হয়েছে, অবশ্যই মৌখিক, বিজেপির বিরুদ্ধে। সেই আক্রমণ, অর্থাৎ এই মৌখিক আক্রমণ দৈহিক আক্রমণে প্রেরণা যোগাতে পারে এমন আশঙ্কা করে, দৈহিক আক্রমণে ইন্ধন যোগাতে পারে, উস্কানি দিতে পারে এমন আশঙ্কা করে আজ রাজভবন পর্যন্ত চলে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রীকে নাম না করে তুইতকারী সম্বোধন করে আক্রমণ মুখ্যমন্ত্রীর। নিতান্তই কি রাজনৈতিক প্রভেদের জন্য? কদিন আগেও 40 মিনিটের সাক্ষাতে যে সৌজন্য ছিল, বেরিয়ে আসার পর আক্রমণ অনাক্রমণ কিছুই ছিল না, কারণ মুখ্যমন্ত্রী নিয়ে কোনো কথা বলেননি সংবাদ মাধ্যমের সামনে। হঠাৎ কি ঘটল? 14ই আগস্ট বিকেলের পর থেকে পরিস্থিতি বদলে গেল কেন? সাম্প্রতিক সময়ে রাজ্যে ইডি এবং সিবিআই এর তৎপরতা বাড়তেই, বিশেষ করে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির পর কি, তারপর লালকেল্লাতে প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী ভাষণ এবং বিশেষ করে একটি নির্দিষ্ট উল্লেখ, ভ্রষ্টাচারের অভিযোগ নিয়ে দোষী সাব্যস্ত হয়ে যারা জেলে পর্যন্ত যাচ্ছেন তাদেরকে সমর্থন করেন কি করে রাজনীতিকরা, রাজনৈতিক দলগুলো, নেতারা, নেত্রীরা? প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। তাতে কি ধৈর্যচ্যুতি হলো? আসবো আজকের বিতর্ক, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণ পাড়ার কোনো গুন্ডা বদমাশ বা নিজের পক্ষে দলের কোনো দুষ্টু কর্মী কেউ নয়। তুই কে রে বলে তোপ ডাকছেন দেশের প্রধানমন্ত্রীকে। ভাষণ দিয়ে দাঁড়াবে আর গায়ের জোরে পতাকা নাড়া শেখাচ্ছ। তোমরা কোনদিন স্বাধীনতা দিবস করেছো? না স্বাধীনতা দিবস জানো? বরঞ্চ বিশ্বাসঘাতকতা করেছো। আর আজকে বলছো জোর করে পতাকা লাগাও, পতাকা লাগাও। তুই কে রে? সংসদীয় গণতন্ত্রের জন্য এহেন শব্দবন্ধ কতটা ঠিক তা নিয়ে বিতর্ক তো রয়েছে, কিন্তু সব থেকে বড় বিতর্ক মুখ্যমন্ত্রী হঠাৎ এত চটলেন কেন? লালকেল্লা থেকে দুর্নীতি তোপেই কি মেজাজ হারালেন? और जब मैं भाई भतीजावाद परिवारवाद की बात करता हूं तो लोगों को लगता है मैं सिर्फ राजनीतिक क्षेत्र की बात करता हूं। जी नहीं, दुर्भाग्य से राजनीतिक क्षेत्र की उस बुराई ने हिंदुस्तान की हर संस्थाओं में परिवारवाद को पोषित कर दिया है। ওই প্রধানমন্ত্রী তো কোনো নাম নেননি। স্বাধীনতার 75 তো যে কোনো দেশবাসীর কাছে গর্বের। ঘরে ঘরে পতাকা লাগানো কি এতটাই না পছন্দ মুখ্যমন্ত্রীর? মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন নাম না করে, আজ অব্দি আমি কোনো মুখ্যমন্ত্রীকে শুনিনি। কারণ একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভাষা বেরোনো উচিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন, আগামী দিনে যারা রাজনীতিবিদ হবেন পশ্চিমবঙ্গের, তাদের জন্য অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন। মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলা কালচারটা ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী সহ নেতাদের তুই তোকারি করে কথা বলেন, অফিসারদের নাম ধরে উঠবোস করান এবং তারপরে চোখ মুখ বাঁকিয়ে যত ক্রিমিনালদের যে ভঙ্গি, সেই ভঙ্গির অংশীদার হয়ে যান। খুব দুর্ভাগ্যজনক। বিজেপি যা বলছে সেটা চূড়ান্তভাবে মিথ্যাচার। বিজেপির নেতারাই যে যে ভাষায় কথা বলছেন এবং যে যে বিশেষণ প্রয়োগ করেছেন, অতীতে দিলীপ ঘোষ যা যা করেছেন, এখনো করেন, তারা যে ভাষায় কথা বলছেন, হিংসাকে প্ররোচনা দিচ্ছেন, সাম্প্রদায়িকতাকে প্ররোচনা দিচ্ছেন, এমন ভাব করছেন যেন সিবিআই আর ইডি ওনারা চালান। লালকেল্লা থেকে ভাষণে দুর্নীতি, পরিবারতন্ত্র, একের পর এক ইস্যুতে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, তোপ দেখেছেন তাদের বিরুদ্ধেও। কিন্তু একবারের জন্য কোনো রাজ্য বা কোনো রাজনৈতিক দলের নাম নেননি। রাজনীতিবিদরা বলছেন নাম প্রধানমন্ত্রী নেননি ঠিকই, কিন্তু ঘটনাক্রমকে কি অস্বীকার করা যায়?
তুই আমায় বলে দিবি समझदारों के लिए इशारा ही काफी है। তুই কে রে? रिपब्लिक बांग्ला। আর এ নিয়ে বিতর্ক, সত্যি কি প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে এমন কিছু ছিল যাকে নিতান্তই তাদের প্রতি আক্রমণ বলে মনে করতে পারে তৃণমূল কংগ্রেস, নাকি ভাষণের আগেই আসলে এই আক্রমণ প্রতি আক্রমণের প্রেক্ষাপট তৈরি ছিল? আসবো বিতর্কে, তার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো আমার আজকের অগ্নিবাণ 1। মোদির দুর্নীতি তীর কি তৃণমূলের জন্যই? তৃণমূল কি নিশ্চিত এ বিষয়ে? অগ্নিবাণ 2। পতাকা না তদন্ত পটকায় রাগ? অগ্নিবাণ 3। তবে কি কেষ্টর কষ্টেই ধৈর্যের বাঁধ ভাঙল? প্রত্যেকের কাছে আসবো এক এক করে। আমার সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, সিপিআইএম মুখপাত্র চয়ন ভট্টাচার্য এবং আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেসের মুখপাত্র। আমি কোহিনুর বাবু আপনার কাছ থেকে শুরু করি। সোজা সাপটা 3টে প্রশ্ন আমার। 3টে কোনটা? মানে আপনারা কি শিওর দুর্নীতির মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য আপনারাই? না না, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মেটো বক্তৃতা করে এবং তিনি যে পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা হচ্ছে যে আগের দিন আপনি জানেন যে হাড়ঘাট তিরাঙ্গাতে প্রজেক্টের সময় আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে যার বাড়িতে তিরঙ্গা থাকবে না তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে। তো এই যে দাগিয়ে দেওয়া বা এই যে ডাইরেকশন, এটা তো ধরুন আমি তিরঙ্গা লাগালাম না বাড়িতে, ফর অ্যান এক্সাম্পল আমার বাড়িতেও লাগানো হয়নি আমার ছাদে, আমি অন্তত স্বাধীনতা দিবস উদযাপন কলেজ টলেজ করে মিলিয়ে বহু জায়গায় গেছি সকাল একদম 8:30 থেকে, এবং বিভিন্ন সমাজমূলক কার্যক্রম যেগুলো থাকে, ধরুন মানুষের পাশে দাঁড়ানো, একটু একসাথে পথশিশুদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করা ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো দেশদ্রোহী কে হবে এবং দেশপ্রেমিক কে হবেন, এই যে দাগিয়ে দেওয়া বা এই যে সার্টিফিকেট দেওয়ার কালচারের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী বলেছেন, এবং এটা ঠিকই বলেছেন যে কেউ নয়, এরকম কেউ নয় যে আমাকে সার্টিফাই করবে যে আমি দেশপ্রেমী কি দেশপ্রেমী নয়। অন্তত যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আটকাবে বলে কমিট করেছিল ভারতের সে সময় কলোনিয়াল রাজত্বকে, তাদেরকে যারা পুজো করেন, মালা দেন, তারা অন্তত কাউকে যেন দেশ ও প্রেমী বা দেশদ্রোহী জওয়াহরলাল নেহরু বলেছিলেন খোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ার কথা। তাদের মানে নেহরুর কথা বলছেন? আমি কংগ্রেসের কথা বলছেন? না না, আমি একেবারেই কংগ্রেসের কথা বলছি না। তাহলে? কারণ কংগ্রেস আমরা দেখেছিলাম যে যখন মামলা চলছিল তখন এই যার কথা বললেন তিনি ছিলেন কিন্তু আইএনএর একজন কাউন্সিল। আমি বলছি এটা আপনি নিশ্চয়ই জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছি। কোহিনুর বাবু, গোটা দেশের কে না জানে জওয়াহরলাল নেহরু কি বলেছিলেন নেতাজির বাহিনী নিয়ে, নিশ্চয়ই জানেন, আজাদিন বাহিনী নিয়ে কি বলেছিলেন, নিশ্চয়ই জানেন। তারা দেশের পূর্ব প্রান্তে উপস্থিত হলে কিভাবে অভ্যর্থনা জানানোর কথা বলেছেন। আমি ঠিক আছে, আমি আজকে না হয় নেতাজিকে নিয়ে, মানে স্বাধীনতা আলোচনা নেতাজিকে নিয়ে ছাড়া হয় না, কিন্তু আজকে না আপাতত মুলতবি রাখলাম। কিন্তু আপনারা শিওর তার মানে দুর্নীতির জন্য বা দুর্নীতি তীরে জন্য আপনাদের ধৈর্যচ্যুতি নয়? এবং আমি আপনাকে অনির্বাণ বলি যে দুর্নীতির কথা কারা বলছে, মানে ধরুন দুর্নীতি তো নিজের দলে থাকলে দল ছেটে ফেলে, এবং এটা আদর্শ হওয়া উচিত, এটা সঠিক বিজ্ঞাপন হওয়া উচিত যে আমার দলে কেউ দুর্নীতি করেছে আমি ছেটে ফেলেছি। বিজেপিটা একদম দেখবি ইনভ্যারিয়েবল, একদম উল্টো। কিরকম? ধরুন যাদের বিরুদ্ধে বিজেপি ক্রমাগত দুর্নীতির অভিযোগ তুলেছে, সে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, এবং আমাদের বিরোধী দল নেতা মানে উইচ ইজ পোস্ট প্রবাবলি ইকুইভ্যালেন্ট টু চিফ মিনিস্টার, সেটাও বিজেপির মুখ, কিন্তু সেই দুর্নীতি যার বিরুদ্ধে অভিযোগ সে হয়েছে। ভারতবর্ষের যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নারী পাচারের অভিযোগ, গরু পাচারের অভিযোগ, তাকে হোম ডিপার্টমেন্টের এমওএস করেছেন এই ভারতীয় জনতা পার্টি। তো দুর্নীতির বিরুদ্ধে কাকে অভিযোগ করেছে? যে পার্টিতে দুর্নীতি আছে তাকে বলেছে, না যে পার্টি দুর্নীতি পরায়ণ লোককে ওয়েলকাম করে তাকে বলেছে? অতএব এই নিয়ে বলার নেই, লম্বা লিস্ট আছে। উনি পরিবারতন্ত্র বলেছে, আমি অন্তত 10 জনের নাম বলে দিতে পারি এরকম পরিবারতন্ত্রের কথা, যারা বিজেপির নেতা হয়েছে সেফ, তাদের বাবা বিজেপির নেতা বলে।
তিনি বলেছেন শুধু রাজনীতির পরিবর্তন তো বলেননি, একদম বলেছেন তো যে সর্বক্ষেত্রে পরিবর্তন, এবং না এবং এটাও বলেছেন না আমার খুব মানে খুব আপনি স্টেটমেন্ট আমি শুনেছি আমার খুব মানে খুব কানে লেগেছে স্টেটমেন্টটা। বলেছেন এই পারিবারিক এই পরিবারতন্ত্র রাজনীতি থেকে রাজনীতির মধ্যে থেকে অন্যান্য ইনস্টিটিউশনে ছড়াচ্ছে, which is very dangerous। আমি ওই কথা বলছি নিশ্চিত which is very dangerous, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরের স্থানে যিনি আছেন বিজেপিতে সেই অমিত শাহ ছেলে জাস্ট বিকজ অফ পরিবারতন্ত্র আজকে বিসিসিআই এর একটা টপ মোস্ট পোস্ট হোল্ড করছে। এটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহ আগে বিসিসিআই তে ছিলেন না, কি বলেছেন অমিত শাহ তো আপনি বোধহয় লাইনটা শোনেননি, আমি লাইনটা আবার বলছি। তিনি বলেছেন রাজনীতির পরিবারতন্ত্র থেকে অন্যান্য ইনস্টিটিউশনে সেটা পাস হচ্ছে। তার মানে বলতে চাইছেন অজিত বন্দ্যোপাধ্যায়, তার মানে বলতে চাইছেন অজিত বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে বিভিন্ন আমি জাস্ট শিওর হচ্ছি মানে তারা যে রাজ্যে বিভিন্ন ক্রীড়া সংস্থার মাথায় বসে আছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি এবার শুনুন, আপনি আমি বাবুন বন্দ্যোপাধ্যায় বা অজিত বন্দ্যোপাধ্যায় কোন ক্লাবের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার আগে বাবুন বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের সঙ্গে ছিলেন, বাবুন বন্দ্যোপাধ্যায় কালীঘাট মিলন সংঘের সঙ্গে ছিলেন, ক্লাবগুলোর সঙ্গে ছিলেন এবং ক্লাবগুলো থেকে উঠেছেন। সেইটার এক্সাম্পল আমি আপনাকে এখানে পরপর দিতে পারি। অজিত বন্দ্যোপাধ্যায় কোন ক্লাবের সঙ্গে ছিলেন? যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের শাখা হিসেবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে চলে এলেন। ক্লাব ফুটবল পলিটিক্স ক্লাব যে ক্লাবের যে জয় শাহ এর আগে কোনো কিছুতে ছিলেন না। আমি কি আর কাছ থেকে উত্তর নিই, কি পরিবারবাদের কথা বলুন বা দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে তীর্থ উল্টো দিকে আপনাদের দিকেও আসছে। জায়েজ কোশ্চেন, মানে বৈধ প্রশ্ন তুলছেন কোহিনুর বাবুরা, কোনটা থেকে আপনারা মুক্ত? যে তিনটে প্রশ্ন আজকে তুলেছেন যে তৃণমূলের তীরটা কেন তৃণমূল নিজের বুকে নিয়ে নিচ্ছে, তার কারণ দেখুন, ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি, এই প্রবাদটা তো বাংলায় সুবিদিত সুপ্রচলিত। দুর্নীতির কথা বললেই হঠাৎ করে তৃণমূলের ভীষণ গায়ে লাগে, তৃণমূলের ফোসকা পড়ে কেন? তার কারণ দুর্নীতির অপর নাম হলো তৃণমূল কংগ্রেস, এবং এটা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যখন এই কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে থেকে শুরু করে এই অনুব্রত যিনি কিনা যার মাথায় অক্সিজেন কম যায় অথচ তার বডিগার্ড সাইগাল লতিফ এদের মানে বিপুল সম্পত্তি, মানে একের পরে কতগুলো শূন্য লেগে কত 100 কোটি হবে সত্যি কথা সেই ধারণা আমার অন্তত নেই। তো এই কথা তো স্বাভাবিকভাবে তৃণমূলের গায়ে লাগবে। দুর্নীতির কথা নরেন্দ্র মোদী ওখান থেকে লালকেল্লায় বললেন আর এখানে গায়ে লাগলো তৃণমূলের, পুরো তীরটা সঠিক জায়গা হয়তো তাহলে লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন না, মানে এই তুইতুকারী প্রধানমন্ত্রীর জন্য নয়। ও তাহলে কার জন্য আমি জানি না, সেটা তাহলে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি যখন এখানে আছেন তিনি হয়তো বলবেন। আচ্ছা, দ্বিতীয় কথা, ওই তদন্তের যেটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, ওই তদন্তের কারণেই কি এই পটকাটা? হ্যাঁ ঠিকই, পতাকা না, রাগটা হচ্ছে ওই তদন্তের পটকাটা। তদন্তের পটকা যদি না ফাটানো হতো তাহলে কিন্তু সম্ভবত এত রাগ হতো না। এবং সব থেকে দুঃখজনক, আমি আপনার এখানে চ্যানেলে আস্তে আস্তে একটি ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং সেটাকে পোস্ট করলাম। এই পশ্চিমবঙ্গের বুকে লালবাগ মুর্শিদাবাদে দুটি যুবক তারা জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে সেখানে পুলিশ তাদের বাধা দিচ্ছে। সেখানে তাদের বলতে হচ্ছে আমরা তো কোনো পার্টির পতাকা উত্তোলন করছি না, এটা তো জাতীয় পতাকা। সে অনেক কাকুতি বিনতির পরে অনেক কিছুর পরে তারাই অবশেষে তারা সক্ষম হলো সেই পতাকা উত্তোলন করতে। এইটা পশ্চিমবঙ্গ, মানে এই তিরঙ্গার সঙ্গে এখন তিরঙ্গাতেও আমরা ওরা হয়ে গেলাম। এই তিরঙ্গাতেও আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় কালকে যদি নরেন্দ্র মোদীজি বলে নাক থেকে নিঃশ্বাস নেবেন না, তাহলে বোধহয় নিঃশ্বাস নেবেন, ওরা তৃণমূল বোধহয় নাক থেকে নিঃশ্বাসটা বন্ধ করে মুখ থেকে। আমি খুব স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন করেছিলাম। দেখুন, যে দুর্নীতি পরায়ণ আমার দলে থাকতে পারে, বিজেপির বলেও সবাই হয়তো সৎ নয়, কিন্তু দুর্নীতি পরায়ণ লোকদের ওয়েলকাম করা, এই যে প্রবণতা যে অন্যের দলে দুর্নীতি নিজেকে ক্যাচ করে নেওয়া, ম্যাগনেটের মতো টেনে নেওয়া, প্রধানমন্ত্রীর বক্তব্যটা শোনাবো প্লিজ। আমি দুজনকে থামাচ্ছি। গতকাল প্রধানমন্ত্রী ঠিক কি বললেন দুর্নীতি সম্পর্কে আমি একবার শুনিয়ে নি, তারপর আমি আপনাদের দুজনের কাছেই আসবো এবং অবশ্যই আশুতোষ বাবু এবং চয়ন বাবুর কাছে আসবো। প্রধানমন্ত্রী গতকালের বক্তব্য দুর্নীতি সম্পর্কে। भारत जैसे लोकतंत्र में जहां लोग गरीबी से जूझ रहे हैं, जब एक तरफ से देखते हैं कि एक तरफ वो लोग हैं जिनके पास रहने के लिए जगह नहीं है, दूसरी पार वो तरह लोग हैं जिनको अपना चोरी किया हुआ माल रखने के लिए जगह नहीं है। जो लोग पिछली सरकारों में बैंकों को लूट लूट करके भाग गए
उनकी संपत्तियां जब्त कर करके वापस लाने की कोशिश कर रहे हैं। कईयों को जेलों में जीने के लिए मजबूर करके रखा हुआ है। हमारी कोशिश है जिन्होंने देश को लूटा है उनको लौटाना पड़े वो स्थिति हम पैदा करेंगे। बड़े बड़े चमरबंदी भी बच नहीं पाएंगे। इस मिजाज के साथ भ्रष्टाचार के खिलाफ एक निर्णायक कालखंड में अब हिंदुस्तान कदम रख रहा है। और मैं लाल किले की प्राचीर से बड़ी जिम्मेवारी के साथ कह रहा हूं। और इसलिए भाइयों बहनों, भ्रष्टाचार दीमक की तरह देश को खोखला कर रहा है। मुझे इसके खिलाफ लड़ाई लड़नी है, लड़ाई को तेज करना है। आपका सहयोग मांगने आया हूं ताकि मैं इस लड़ाई को लड़ पाऊं। और कई लोग तो इतनी बेशर्मी तक चले जाते हैं कि कोर्ट में सजा हो चुकी हो, भ्रष्टाचारी सिद्ध हो चुका हो, जेल जाना तय हो चुका हो, जेल गुजार रहे हो, उसके बावजूद भी उनका महिमा मंडन करने में लगे रहते हैं। কারোর ঘর নেই, মাথার ছাদ নেই, আর কারোর দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ রাখার জায়গা নেই। মানে জায়গা দুজনেরই নেই, কারোর নিজেকে রাখার জায়গা নেই আর কারোর এই দুর্নীতির টাকা রাখার জায়গা নেই। আমি কে আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি তারপর কোহিনুরের কাছে আসবো, কে অস্বীকার করতে পারবেন সম্প্রতি এই ঘটনাটা কোথায় ঘটেছে এই রাজ্যে? আপনারা যতটা এটাকে নন টার্গেটেড বলুন না কেন, আপনারা যতটা এটাকে জেনারেলাইজ বলুন না কেন, একটা শিশুও কিন্তু বুঝতে পারবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলুন আর বাংলার বাড়ি বলুন, সে তার বরাদ্দ নিয়ে যাই হোক না কেন, হচ্ছে তো গরিব মানুষের মাথা গোজার ঠাঁই নিয়ে। আর অর্পিতা বলছেন তার নামে থাকা ফ্ল্যাটগুলোতে আসলে শুধু টাকা রাখা হতো। অস্বীকার করতে পারবেন কে? দেখুন, পশ্চিমবঙ্গে এখন একটা অদ্ভুত ঘটনা চলছে। বাঙালি আগে টাকা রোজগার করতো ফ্ল্যাট কেনার জন্য, এখন ফ্ল্যাট মানে কিনছে টাকা রাখার জন্য। তো এই যে সংস্কৃতিটা চলছে এটা তো সর্বজন বিদিত। প্রধানমন্ত্রী সরাসরি কেন আক্রমণ করবেন? দুর্নীতি কি একটা জায়গাতে হয় বা একটা জায়গাতে হয়েছে? বিভিন্ন জায়গাতে হয়েছে। সেটা তো চয়নবাবু বসে রয়েছেন কেরালাতে, সেই সোনা পাচার মামলাও তো রয়েছে। সুতরাং কেন তৃণমূল নিজের গায়ে মেখে নিল? ব্যাপারটা তো, প্রশ্নটা তো এটাই, যেটা আমি প্রথমে বললাম যে ওই যে ঠাকুর ঘরে কেনে আমি তো কলা খাইনি, যার মন, চোরের মন তো কোথায় থাকে? তাদের মন তো বোঝকার দিকে থাকে। আমি ধরে নিচ্ছি এই ফ্ল্যাট কেন্দ্রিক কথাটা, এবং এটাই যে পার্থ চ্যাটার্জির এবং অর্পিতা ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, এবং এটাও ধরে নিচ্ছি যে পাবলিক পারসেপশন অনুযায়ী ইট ইজ কারেক্ট যে ওই টাকাটা বেআইনিভাবে যাদের শিক্ষায় মানে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই টাকাটা। এবার ধরুন পার্থ চ্যাটার্জি তার জন্য দোষী, যদিও আন্ডার কোয়েশ্চেন বা আন্ডার ইনভেস্টিগেশন বা আন্ডার ট্রায়াল, তাও আমি এখানে বলছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট পার্থ চ্যাটার্জি দোষী। এবং তিনি তো একা টাকাটা তোলেননি, এবং টাকাটা যার মাধ্যমে তুলেছেন বলে একজন স্বীকার করেছেন যে আমি 32 জনকে ভাই চাকরি বেআইনিভাবে দিয়েছি। কোইন্সিডেন্টালি তিনি ভারতীয় জনতা পার্টির বর্তমানে নেতা এবং গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু। আজ পর্যন্ত একটা দিনের জন্য পার্থ চ্যাটার্জি কাস্টাডিতে গেছে, দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ কুন্ডুকে না দল থেকে তাড়ানো হয়েছে না কাস্টাডিতে নেওয়া হয়েছে। 2, জাতীয় পতাকা নিয়ে কথা বলছেন, জাতীয় পতাকা তো প্রেম জাগছে। আমার ঠিক আজ থেকে 3 বছর আগের মনে পড়ে যাচ্ছে যখন এনআরসি সিএ আন্দোলন জাতীয় পতাকা নিয়ে হয়েছিল, তখন ভারতীয় জনতা পার্টির পুলিশ নেতা মন্ত্রীদের জাতীয় পতাকার মিছিলের প্রতি প্রেম ভালোবাসা কতটা ছিল সব মানুষ সাক্ষী ছিল। বেশ, আমি একবার একটু আশুতোষ বাবু এবং জনবাবুর কাছে আসবো। একদম সংক্ষেপে বিশ্বজিৎ কুন্ডুর যার কথা বললেন, বিশ্বজিৎ কুন্ডু ওই 21-এর ফলাফলের পরেই আবার তৃণমূলে তিনি বিজেপিতে আছে এখন, আমি বলছি আপনাকে। আর দ্বিতীয় কথা, বিজেপিতে আছে, সরি ফ্যাক্ট চেক, চ্যালেঞ্জ বলছি এখানে আপনাকে, আমি বলছি চ্যালেঞ্জ বলছি। আপনারা নেন, তারপরে কিন্তু বিজেপির বক্তৃতা আছে, বিজেপির বক্তৃতা আছে, আশুতোষ বাবুর কাছে যাই। কিন্তু আমি দেখাতে পারি এক্ষুনি, বিশ্বজিৎ কুন্ডু নিশ্চিতভাবে পাবেন। আশুতোষ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী গতকালের এই দুটো
এই দুটো বক্তব্য সত্যি কি কোনো নির্দিষ্ট দলকেন্দ্রিক হতে পারে বা দলকেন্দ্রিক ভাবে বলা বলে আপনার মনে হয় নাকি জার্নালিস্ট টোনে বলা, এবং সেখান থেকে সত্যি কি তৃণমূল কংগ্রেস একটু বাড়তি ইরিটেটেড হচ্ছে? দেখুন একটা কথা আপনাকে বলি, শুরুতেই আপনি জওয়াহরলাল নেহরু নিয়ে একটা কথা বলেছেন। জওয়াহরলাল নেহরু, আমি বলিনি, আমি নেহরু প্রসঙ্গে আনার চেষ্টা করিনি। শুনুন, নেতাজি কোহিনূর ওয়াজ যেটা পার্ট বলছিলেন। অফ দ্য কংগ্রেস ফ্যামিলি, এটা নিয়ে আপনার সন্দেহ থাকা উচিত না। আপনি কোনো এজেন্ডা যদি রূপরেখা দেন সেটা আলাদা ব্যাপার। কতদিন পর্যন্ত? না আমি বলছি শুনুন না, না, আপনি ইতিহাস বিকৃত করলে আমি কি করে শুনবো? আপনি যদি কোনো একটা এজেন্ডায় থাকেন সেটা আলাদা ব্যাপার। আরে কিসের এজেন্ডা? আমি তাই নেব না। না, আমিও তাই নেব না। আমিও তাই নেব না। আপনি কি করে বলেন নেতাজি পার্ট অফ কংগ্রেস ফ্যামিলি? কতদিন কংগ্রেস করেছেন? না কথাটা বলে দিন, কথাটা বলে দিন, বলতে দিন। প্রধানমন্ত্রীর কথা তুলছেন না আপনি? প্রধানমন্ত্রীর কাছে পরিবার অর্থাৎ হামদো হামারেদো, এটা পৃথিবীর মানুষ জানে। আর উনি টাকার কথা বলছিলেন নয়, হামদো হামারেদোকে গিয়ে জিজ্ঞেস করুন কত কোটি কোটি টাকা কোথায় লুট করেছেন, কোথায় রেখেছেন। তার কারণ যে প্রধানমন্ত্রী কৃষি লোন মাফ করে না, 1,99 কোটি টাকা কোথায় কোথায় রেখেছেন, হাজার কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছেন, কেন মাফ করেছেন? চোরেদের ঋণ। আরে দাঁড়ান, আপনার সময় বলিনি দিদি, আপনি বলতে পারবেন না। আরে ব্যাপক স্ক্যামের চোর, কথা বলছে, ব্যাপক স্ক্যামের চোর কথা বলছে। আর একটা কথা বলি, শুনুন, বুঝতে হবে। আবাস যোজনার কথা, ইন্দিরা গান্ধীর আবাস যোজনাটা একটুখানি ভালো করে পড়াশোনা করে বুঝতে পারবেন যে এই কংগ্রেস পার্টি মানুষের জন্য কাজ করেছিল। যে আরটিআই থেকে শুরু করে, যেটা নিয়ে আপনারা আজকে অনেক কথা বলেন, আরটিআই থেকে শুরু করে গ্রামের বিকাশ যোজনা থেকে শুরু করে আবাস যোজনা হলো কার করা? কংগ্রেস সরকারের কথা। এই প্রধানমন্ত্রীর একটাই কাজ, প্রত্যেক দিন দাঁড়িয়ে ইতিহাসকে বিকৃত করা, কংগ্রেসকে ছোট করা এবং কংগ্রেসের যারা নেতৃত্ব তাদেরকে হ্যারাস করে। একটা কথা জিজ্ঞাসা করবো, আপনারা কি দেশের সংবিধান রচনার জন্য ব্রিটিশ সরকারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন? আমি নির্দিষ্ট কারণে বললে মিন্টো থেকে চেঞ্জ বলতে দিন না, আমি জিজ্ঞাসা করছি করেন কি? যদি সব বলেন তাহলে আমরা তো বলবো। আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না, বলছি তো, জিজ্ঞাসা করছি করেন কি? আমি একটা কথা বলি, এই কনস্টিটিউশনটা, এই যে হারগার তিরঙ্গার সাথে আমরাই এবারে লঞ্চ করেছি হারগার সংবিধান। তার কারণ যে ঝান্ডা ডান্ডা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটাকে তো বিক্রি করে দিয়েছেন। সংবিধানটা বিক্রি করে দিয়েছেন। সংবিধানটা কোথায়? অস্তিত্বটা কোথায়? আশুতোষ বাবু, আজকে প্রশ্ন কে বড়লোক, এই যে বলছে অর্থনীতি নেই, মানুষের হাতে অর্থনীতি নেই, কৃষককে খুন করা হচ্ছে। আপনি বলুন, আপনি কথা বলছেন। কংগ্রেস ছিল, আশুতোষ বাবু, কথা হারাতে পারবেন না। আশুতোষ বাবু, আমার কথার উত্তর দিন। আপনি বলুন, সংবিধানের জন্য ব্রিটিশ সরকারের কাছে আপনি সংবিধানের জন্য সাভারকারকে গিয়ে জিজ্ঞেস করুন, যাদের এজেন্ডা এখন ব্রিটিশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাদের চটি জুতো, সোজা উত্তর দেবেন না, তাহলে সোজা উত্তর দেবেন না, সবকটা বলেছে, সোজা উত্তর দেবেন না, এবং সোজা উত্তর দেবেন না। তাহলে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, এক মিনিট, বড় বড় কথা বলছে, লালকেল্লায় দাঁড়িয়ে আশুতোষ বাবু, আপনি এইমাত্র বললেন এই এতগুলো প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী কিছু করেন না, শুধু এই প্রকল্পগুলো কংগ্রেস করে গেছে, কিছু করেননি, প্রধানমন্ত্রী শুধু এগুলো করেছেন। আপনারা এবার দেশের সংবিধান তৈরি করবার সময়, নেওয়ার সময়, সেই সংবিধান গ্রহণ করবার সময়, এটা কি আপনারা সংবিধান মনে করেন? প্লিজ, এটা প্রধানমন্ত্রী সংবিধান না, এই সংবিধান তো আমাদের সকলের সংবিধান। বলুন, কথা ঘোরাচ্ছেন কেন? আরে কথা কোথায় ঘোরাচ্ছে? সংবিধান তো আমাদের সকলের সংবিধান, ভারতবাসীর সংবিধান, 120 কোটি ভারতবাসীর সংবিধান। ভালো তো, 120 কোটি ভারতবাসীর সংবিধান, সংবিধানটা 120 কোটি ভারতবাসীর সংবিধান, 120 কোটি ভারতবাসী, সবাই আমরা আনন্দের সাথে কথা বলতে দেবেন না, অ্যাঙ্কারকে কথা বলতে দেবেন, আপনি কথা বলুন। বলুন 1935 সালের ভারত শাসন আইনের কাছে আপনারা কৃতজ্ঞ কিনা? আমি আবারও বলছি, দেখুন, আপনাকে যেটা কৃতজ্ঞ কিনা, আপনি ওখান থেকে নিয়েছেন কিনা? আমরা কৃতজ্ঞ নয়, যে মানুষগুলোর নরেন্দ্র মোদী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা নয়, নরেন্দ্র মোদী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা নয়, তাদের কাছে কৃতজ্ঞ, নিশ্চিত তাদের কাছে কৃতজ্ঞতা বশত কমনওয়েলথ দেশকে ডেকেছিলেন। চয়নবাবু বলুন তো, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে আপনি সত্যি সত্যি কোনো নির্দিষ্ট দলকেন্দ্রিক আক্রমণ খুঁজে পেলেন কিনা?
প্রধানমন্ত্রীর ভাষণটা রাজনৈতিক প্রচারের ভাষণ ছিল। আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে একটা রাজনৈতিক প্রচার করেছিলেন। বিজেপির যে পলিটিক্যাল এজেন্ডা উনি তুলে ধরেছিলেন, বিভিন্ন জায়গায় যেখান থেকে বিজেপির যেখানে অতটা জমি নেই সেই জায়গাগুলোতে জমি উদ্ধারের চেষ্টা করেছেন। এটা হচ্ছে প্রাথমিক কথা। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে ওই কার গায়ে কি লেগেছে, যাদের লেগেছে তারা বলতে পারবেন, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে পরিবারতন্ত্র, দুর্নীতি ইত্যাদি প্রভৃতি যদি কথা বলেন তাহলে তো সব যে কটা আঙ্গুল উনি উল্টো দিকে দিয়েছেন সে কটা আঙ্গুল তো নিজের দিকেও থাকবে। এখন দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন করে নোটবন্দির সময়কার অমিত শাহর যে কোঅপারেটিভ ব্যাংকগুলো যেগুলোতে তার টাকা পয়সা ছিল গুজরাটে, সেগুলোর কি অবস্থা হয়েছে, নোটবন্দির পরেও এতগুলো কালো টাকা যদি পশ্চিমবাংলায় উদ্ধার হয় তাহলে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো আছে তাদের কি ভূমিকা ছিল। আমরা বারবার যে প্রশ্ন তুলি যে পারিবারিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন উনি, যে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে তো বিজেপিরও বেশ কিছু নেতার ছেলে বা তার কন্যারা ওই এনডিএ সরকারের বিভিন্ন পদে আঁকড়ে আছেন, এগুলো তো রয়েছে। তাহলে তারা কি সেগুলো সরিয়ে কথা বলবেন নাকি তার আগে তারা কথা বলবেন? 2, 3 যেটা সেটা হচ্ছে দুর্নীতির রোধ করবার জন্য কতটা রাজনৈতিকভাবে সদিচ্ছা প্রকাশ করছেন নরেন্দ্র মোদী, এই নাকি শুধুমাত্র কথাগুলো বলছেন, সেটা কিন্তু ব্যাংকের সাম্প্রতিককালে যে পারফরমেন্স এবং শেয়ার বাজারে যা যা ঘটনাগুলো ঘটছে সেগুলো আমার থেকে আপনি কম খবর রাখেন না, আপনি বিশ্লেষণ করলে বুঝে যাবেন। আমি এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ করছি না, কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে কিন্তু অর্থনৈতিক দৈন্যতার জন্য এই আর্থিক দুর্নীতির দায়ী, যেটার দায় আমাদের এখনকার সরকার, রাজ্য কেন্দ্রীয় সরকার অস্বীকার করতে পারে না। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি কেয়ার কাছে উত্তর নেব। একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো। কেয়া, নোটবন্দির সার্থকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। আজকে যদি দুর্নীতির বিরুদ্ধে নোটবন্দির 6 বছর পরও প্রধানমন্ত্রীকে লড়াই করে যেতে হয়, তাহলে যে কালো টাকা বন্দি করবার জন্য নোটবন্দির ঘোষণা, সেই কালো টাকা থেকে গেল কি করে প্রশ্ন তুলছেন বিরোধীরা। নোটবন্দির সার্থকতা নিয়ে প্রশ্ন তুলছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানে কেঁপেছিল গোটা বাংলা। 16ই আগস্ট ঘোষণা করা হয়েছে খেলা হবে দিবস। কোন খেলা চলছে? বাংলার মানুষ বা বিরোধীরা বলছেন যে এই খেলা তো হচ্ছে চাকরি চুরির খেলা, বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের খেলা, দুর্নীতির খেলা। আসলে কি তাই? তাহলে এই খেলা কিসের খেলা? এই নিয়ে আমি স্বর্ণালী থাকছি আজ সন্ধ্যে 6:57 সোজাসুজি স্বর্ণালী নিয়ে। যারা মনে করছেন যে এবারের দুর্নীতি বা এবারের এই পরিবারতন্ত্র সংক্রান্ত প্রধানমন্ত্রীর যে বক্তৃতা তার সঙ্গে কোনো যোগাযোগ আছে, তাদের জন্য আরেকটা কথা আমরা একটু ফিরে দেখতে পারি। একটা নয়, অনেকগুলো কথা। এর আগে প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে রাজনৈতিক আক্রমণ, যেগুলো অনেক সময় হয়তো একইভাবে সৌজন্যের গণ্ডি পেরিয়েছে বলে অভিযোগ উঠেছে, আমি সেই আক্রমণগুলো দেখতে নজর রাখি। টোটালি একনায়কতন্ত্রের জোরে কয়েকটা স্ট্র্যাটেজিতে লাফাচ্ছে 2024-এর বাজনা বাজাতে শুরু করেছে। আমরা বলি ডুগডুগি বাজালে হবে না, সাথে ঘন্টা চাই, সাথে হারমোনিয়াম চাই, সাথে তবলা চাই, সাথে করতাল চাই। আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করতাম আগে, এখনো যে করি না তা নয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখিনি। এত বড় মিথ্যাবাদী। आपका लिए सब छोड़ दिया जाए, हाँ, हमारा लिए पूरा जबरदस्त से पकड़ा जाए, ये क्या हो सकता है? चोर के बोले चुरी करते, गृहस्थ के बोले सजग থাকতে, আর চোর কি মাই জোর সে বলে, মাদার অফ থিপস সাউথস মোস্ট, চোরের মায়ের বড় গলা। নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মিথ্যেবাদী, এত বড় মিথ্যেবাদী। আর অমিত শাহ হদল কুতকুত নেতা, এত বড় মিথ্যেবাদী কোথাও পাবেন না দেখতে। মিথ্যাবাদী, একদেশদর্শী নন, মানে দুটো রকম নজরে দেখেন, দুই রকম নজরে দেখেন। তিনি প্রধানমন্ত্রী সুলভ নন এবং এছাড়া আরও নানা আক্রমণ নানা সময় ছিল। কিন্তু এবারের আক্রমণের এত তীব্রতার কারণ কি? মাঝে একটা ঘটনা ঘটেছে, সেটা কি? অর্থাৎ অনুব্রত মণ্ডলের গ্রেফতারি, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি পর আমরা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে এই নিয়ে কোনো মুখ খুলতে দেখিনি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা ছাড়া।
অথচ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, প্রশ্ন তুলেছেন, কি এমন করেছেন অনুব্রত? শুনে নেব মুখ্যমন্ত্রীর বক্তব্য। সত্যি একটা দুটো কেস নিয়ে আপনারা এজেন্সি করুক, আমার কোনো আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে, আইন আছে, আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেপ্তার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। কেষ্টকে তো আটকে রেখে দেয়, তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? আমি একদিন কেষ্টকে জিজ্ঞেস করলাম, কেষ্ট তুই তো কিছুই চাস না, ওকে এমএলএ হতে বলুন হবে না, ওকে এমপি হতে বলুন হবে না। আমি ওকে অনেকবার বলেছি তুই রাজ্যসভায় যা, এখন তো আমাদের ক্ষমতা আছে রাজ্যসভায় পাঠাতে, যেমন সুভাষিসকে আমরা পাঠিয়েছি এখান থেকে, তুই রাজ্যসভায় যা। বলে না দিদি আমি যাবো না। 2024-এ নরেন্দ্র মোদী জিতবে না, বিজেপি জিতবে না, এবং তাই খেলাটা শুরু করেছে। তৃণমূলকে বদনাম করতে হবে। মনে রাখবেন, তৃণমূলের একটা ওয়ার্কারের গায়ে হাত দিলে বেআইনি ভাবে। মধ্যরাতে কেন যাচ্ছ বাড়িতে বাড়িতে লুকিয়ে? মধ্যরাত্রে ঢুকে পড়ছে, নিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব করছে। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে, এবং যা ইচ্ছে তাই এক কথা বলছে। আমি কোহিনুর বাবু আপনার কাছে আসবো। তাহলে কি এই বাকি সময়গুলোর তুলনায় বা অন্যান্য বারের তুলনায় এবারের এই একটাই জিনিস পার্থক্য তৈরি করে দিল, কেষ্ট মানে অনুব্রত মণ্ডলের গ্রেফতার? না না, নট অনলি দ্যাট। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে গ্রেফতার হয়েছিলেন, মদন মিত্র গ্রেফতার হয়েছিলেন, 8 বছর মামলার হয়ে গেছে। আপনি একটু ব্যাক চলে যান, আপনি তখনও সাংবাদিকতা করতেন, আমি তখনও রাজনীতি করতাম। এই ন্যারেটিভই তৈরি হয়ে গেছিল যে মদন মিত্র চুরি করেছে, মদন মিত্র দুর্নীতি করেছে, মদন মিত্র দায়ী, ইত্যাদি 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 ইত্যাদি। আজকে এসে কিন্তু সব ভুলে গেছে, কেউ মনে করতে পারছে না। কেন? কারণ কি, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে 10-20% বিজেপি চলে গেছে, আর সিবিআই ঠিক করে এনকোয়ারিটা করতে পারেনি। অরিজিনাল লোকরা যারা টাকা পাওয়ার উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে টাকা ফেরত দেওয়া শুরু করেছিলেন, সেই টাকা ফেরত দিতে পারেনি। আমি জানি না, আমাদের বারবার এই প্রশ্নটা হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে এটাকে তাড়াতাড়ি ইনকোয়ারি করতে হবে, আমরা তো নিশ্চয়ই বলছি যে হ্যাঁ, যদি পার্থ চ্যাটার্জি দায়ী হোক তাড়াতাড়ি করুক। এই 8 বছর যখন হাইয়েস্ট 10 ইয়ার অফ দি পানিশমেন্ট ক্রস করে গেছে, তখনও চার্জশিটে মদন মিত্রের নাম তুলতে পারেনি, মদন মিত্রকে জেলে নেওয়া হয়েছিল। তো এইটা আমরা ফেস করে এসেছি। বেশ, কেয়া তদন্ত যদি করতে হয়, যদি দুর্নীতির বিরুদ্ধে লড়তে হয়, তাহলে তদন্তটাকে সময় মতো শেষ করাটাও কিন্তু লড়াইয়ের একটা অঙ্গ। সেটা না হলে সত্যি লড়াইটা কমপ্লিট হয় না। আর আরেকটা প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, সেটা আমি অ্যাড করে দেবো আরো একবার। নোটবন্দির সার্থকতা কোথায় যদি এখনো এত কালো টাকা, একদিনে 51 কোটি টাকা 52 কোটি টাকা উদ্ধার হয়? আচ্ছা, প্রথমে আপনি এই বিষয়টাতে আসি। ব্যাপারটা অনুব্রত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর বিষয়ে আসি। কেষ্টা ব্যাটায় চোর, যেটা আমি বলি, রবীন্দ্রনাথ বলে রেখেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে এই অনুব্রত মণ্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ খুললেন? তার কারণ, অনুব্রত মণ্ডল যদি মুখ খোলে তাহলে সেই মানে প্রতিঘাতটা সেটা হরিশ মুখার্জিতে যাবে নাকি হরিশ চ্যাটার্জিতে যাবে, সেটা নিয়ে কিন্তু এখন রীতিমতো রাজনৈতিকভাবে সবাই চিন্তা ভাবনা করছে যে কোথায় যাবে। বিজেপি চিন্তা ভাবনা মুখ করছে, খুললে উনি যাবেন কোথায়, হরিশ মুখার্জি বিজেপি চিন্তা ভাবনা করছে এই নিয়ে কারণ সেই কারণে পার্থ চ্যাটার্জিকে অ্যামেন্ডন। আরেকটা কথা, আরেক সেকেন্ড, আর আপনি যেটা বললেন না অনির্বাণ, নিশ্চয়ই আমি 100% চাই যে তদন্তে খুব দ্রুত তদন্ত হোক। তাহলে মমতা ব্যানার্জি যখন রাজীব কুমারকে সারদা কাণ্ডে যখন জেরা করতে যাওয়া হয়েছিল, কেন ধর্ণা দিয়েছিলেন? কেন সেই তদন্তকে উনি স্লট করে দিয়েছিলেন, তদন্তকে আটকে দিয়েছিলেন? শুধু তাই নয়, আমাদের রাজ্যের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়াই করতে হচ্ছে যাতে রাজীব কুমারকে জেরা না করা হয়। আমার দুটো সংযোজন আছে। আচ্ছা, 11 কোটি টাকা খরচা করে কারা কোর্টে গেছিল সারদা নারদাকে আটকাতে? না, আমি বলতে দিন, আপনাদের দলেও চোট ঠোর আছে, তা খুঁজে বার করতে হবে। আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে দেখো অনির্বাণ, এই যে টাকাগুলো উদ্ধার হচ্ছে, বা এই যে অ্যাসেট ট্রেল, দেখো একটা মানি ট্রেল আর একটা কিন্তু অ্যাসেট ট্রেল। এই যে আনসারমাউন্টেড অ্যামাউন্ট অফ অ্যাসেট, এটা তো আমরা দেখেছি, আইনের একটা কথা আছে। এটা তো যে কোনো মানুষ দেখে বুঝতে পারছে ইজ দ্য অ্যাক্ট অফ করাপশন। এর বাইরে কি কোনো বক্তব্য হওয়া উচিত?
এই মানি ট্রেল আর এই অ্যাসেট ট্রেল কি খুঁজে বার করা রাজ্যের স্বার্থে দরকার নয়, সাধারণ মানুষের স্বার্থে দরকার নয়? এবং আমি মনে করি এতদিন ধরে এজেন্সিগুলো ঘুমিয়ে থাকা, রাজ্য এবং কেন্দ্রের এজেন্সি, এটাও কোথাও আমাদের কিন্তু নক করে। তার কারণ হচ্ছে তুমি দেখো, দার্জিলিং এ রাউন্ড 1, দিল্লিতে রাউন্ড 2, আর এই যে অ্যারেস্ট বলো যা যা চলছে প্রক্রিয়া, এই যে কালো টাকা কালো টাকা কালো টাকা, প্রধানমন্ত্রীর কাছেও আমাদের একটা মাঝে মাঝে বলতে হয়। উনি তো এসে বলেছিলেন যে 6 মাসের ভেতরে সম্পূর্ণ গোটা দেশে যা কালো টাকা আছে, বাইরে রাখা আছে সুইস ব্যাংকে, সব টেনে উনি কলার ধরে নিয়ে আসবেন। উনি কলার তো ছেড়ে দাও, উনি কিছুই আনতে পারেননি। এবং সব থেকে বড় কথা, কালো টাকার যে ট্রানজ্যাকশন, আজকে এনপিএর অবস্থা তুমি যদি দেখো, তুমি একজন সাউন্ড সাংবাদিক, তুমি এটা জানো ভালো করে, এবং এনপিএর যে অবস্থা এটা কিন্তু কোয়েশ্চেনেবল। এবং সব থেকে বড় কথা, এই যে ব্যাংকিং লুট এবং ব্যাংক লুট, আমরা কিন্তু এটা একটা ধারাবাহিক চিত্র দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইকোনমির জন্য কিন্তু সাউন্ড নয়। সেই কারণে দেখবে আজকের দিনে কিন্তু প্রায় $1 80 ছাড়িয়ে গেছে, মানে আমাদের কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে। আমি বলি ভাই, আমি বলি, আর এই যে আনসারমাউন্টেড অ্যামাউন্ট, আমি বলছি না এই তো সমস্যা, কেয়াদির দলের এটাই সমস্যা, গরুর দুধে সোনা টোনা বিক্রি করে, এই তো সমস্যা। আপনারা বলছেন আমরা তো ফাউন্ডেশন করেছি, সেল ভেল তো আপনারা বেচছেন, সেল ভেল থেকে শুরু করে রাষ্ট্রের যা যা সম্পত্তি সব বেচে বুঝে দিচ্ছেন। বেচারামের দল আমরা জানি। আমার মনে হয় তর্কটা অন্য জায়গায় চলে যাচ্ছে। নারদার যে টাকা নিয়ে কথা বলছে কোহিনূর, আমি ওকে একটা রিমাইন্ড করি, সারদা নারদার যে কমিশন, এটা যেরকম রাজ্য গঠন করতে গেছিল এবং কিছু টাকা কোথাও কোথাও ফেরত দিয়েছে বলে ওর যেটা ধারণা, আমি ওকে একটা কথা বলি, প্রত্যেক দিন রাস্তায় এতগুলো চিট ফান্ড জন্মেছিল। সারদা নারদা তো ওয়ান অফ দ্য চিট ফান্ডস, তার সাথে রোজ ভ্যালি, এমপিএস থেকে শুরু করে একের পর এক চিট ফান্ডের গ্রোথ এই তৃণমূল সরকারের আমলেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। এবং সারদা কবে হয়েছিল আমি বলছি, সারদা কত সালে হয়েছিল? গুগল করো, সারদা কত সালে হয়েছিল? গুগল তুমি করো, তার কারণ এই যে চুরির অঙ্কটা এবং মানুষকে আমি সেটাই বলছি কোহিনূরকে, যেটা তোমাদের রাজ্যের স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে যে এই তদন্ত শেষ হওয়া প্রয়োজন। এই তদন্ত কিন্তু দ্রুত শেষ না হলে প্রচুর মানুষের প্রাণ গেছিল, এটা তুমিও তো জানো। প্রধানমন্ত্রী যে শব্দটা বলছেন কালকে, আমরা জানি কিভাবে সেই গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। সারদার ক্ষেত্রেও তাই। কেন হয়েছে? এই তদন্তটাই আমরা তো চাইছি শেষ করতে। যদি সহযোগিতা না পাওয়া যায়, যদি বহুমূল্য নথি, বহুমূল্য যে দলিল দস্তাবেজ, সেগুলো কেন নষ্ট করা হয়েছে? তাদের স্বার্থে নষ্ট করা হয়েছে। ধরে নিচ্ছি যে এখন তদন্ত করার মতো জায়গায় নেই, সিবিআই একটা এভিডেভিট, কোনো কষ্ট নেই, একটা এভিডেভিট তৈরি করে বলুক যে ভাবে যে পরিস্থিতির মধ্যে দলিল দস্তাবেজ আছে সারদা ইনকোয়ারি, সেটা সিবিআই ইজ ইনক্যাপেবল। সিবিআই এখানে ক্যাপেবল নয় ইনভেস্টিগেট করতে। সিবিআই ছেড়ে দিক, বাকিটা পশ্চিমবঙ্গ সরকারের সিট দেখে নেবে। তাদের অপরচুনিটি দেওয়া উচিত। কারণ কি, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়ে আছে, এখনো পর্যন্ত যারা জেলের ভেতরে আছে সারদা মামলায়, তাদের সব কজনকেই পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছিল, সিবিআই একজনকে গ্রেফতার করেনি। 2 নম্বর একটা কথা আমি আবার যে জায়গাটা থেকে পয়েন্ট করেছিল, পশ্চিমবঙ্গ পুলিশ কেন পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করেছিল বলে তড়িঘড়ি করে বলুন না, কেন গ্রেফতার করা উচিত ভুল হয়ে গেছে বোধহয়। কেন করেছিল তড়িঘড়ি করে? কারণ কি, পশ্চিমবঙ্গ সরকার কোথায় গ্রেফতার করেছিল, আমি উত্তর দিইনি। পশ্চিমবঙ্গ সরকার গ্রেফতার করেছিল বাটালি সেক্টর থেকে, কার্গিল একদম শেষ প্রান্তে। ঠিক যেভাবে গ্রেফতার করা উচিত ছিল মেহুল চোকসি, মেহুল ভাই, নীরব মোদী এবং ললিত মোদী, বিজয় মাল্যকে, সেই গ্রেফতারটা যাদের করার কথা ছিল তারা করেনি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই কাজটা করেছিল। 2, আমার এখানে কেয়াদির কথার উত্তর আছে, এত ঘুরিয়ে ফিরিয়ে বলে লাভ নেই। দেখুন, দুর্নীতি নিয়ে যখন প্রশ্ন, একটা তো স্পেসিফিক জায়গাটা আমরা বলছি, যদি আমিও দায়ী হই, আমার বিরুদ্ধে এনকোয়ারি হোক এবং তাড়াতাড়ি রেজাল্ট হোক, প্রশ্নটা যে জায়গাটায় যে আমাদের বাংলায় বা ভারতবর্ষে, তাহলে রাজীব কুমারকে বাঁচাতে এত তৎপর কেন আপনার মুখ্যমন্ত্রী? হয়েছে তো, আপনার এই উত্তরটা চাই। কেন আমাদের রাজ্যের কোষাগারের 11 কোটি টাকা, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে সে টাকা ব্যয় করা হচ্ছে যাতে রাজীব কুমারকে জেরা না করা হয়? এটার উত্তর তো জানতে চাইবো আমরা। হয়েছে তো, এবার বলেছেন, এবার উত্তর দিয়ে
সংক্ষেপে যে কোনো মানুষ, স্বয়ংবাবুর কাছে যাবো। যে হ্যাঁ। কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো অথরিটির ভারতবর্ষে অধিকার আছে হায়ার কোর্টে গিয়ে তার জুডিশিয়াল রাইট ফেরত পাওয়ার। সেটা যে কোনো কেউ করতে পারে, আমার ধারণা সেখানে নিয়ে প্রশ্ন করা উচিত না। দু নম্বর, আমাকে দু নম্বর আমি তো মনে করি যে সোহরাবুদ্দিন হত্যা মামলায়, যখন সোহরাবুদ্দিন হত্যা মামলায় যখন সিবিআই এনকোয়ারি চলছে, ঠিক একইভাবে সিবিআই এনকোয়ারি যাতে না হয় তার জন্য গুজরাট সরকার তাদের কোটি কোটি টাকা খরচা করে কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল এবং তার জন্য 83 দিন আন্ডার দি ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল কোর্ট আপনার বর্তমানের হোম মিনিস্টার, প্রবাবলি হোম মিনিস্টার ওয়াজ আউটসাইড দি সোসাইটি, কোর্ট বলেছিল উনি সমাজে থাকার যোগ্য না। তারপর খুব অদ্ভুত ভাবে যেদিন বিজেপি সরকার এলো ওনার কোনো দোষ ছিল না বলে মুক্তি দিয়েছিল। হ্যাঁ, কবে দিয়েছে? কবে দিয়েছে? কবে দিয়েছে? কবে দিয়েছে? কবে দিয়েছে? নরেন্দ্র মোদিকে পর্যন্ত জেরা করা হয়েছিল এবং জেরায় উনি সহযোগিতা করেছিলেন। 10 বার অনুব্রতর মতো 10 বার সিবিআই কে ফেরত পাঠাননি। অনুব্রতকে 10 বার ফেরত পাঠাননি। আপনি পান্ডে তাহলে যাবেন, আচ্ছা আপনি পান্ডে যেতে পারেন, আমি চয়নবাবুর কাছে একবার যাবো, চয়নবাবুর কাছে যাবো, শেষ হয়ে যাবো, শেষ হয়ে যাবো। না এড়িয়ে যাননি, কেয়ার বক্তব্য বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, আমি চয়নবাবুর কাছে না 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 প্লিজ, আমি চয়নবাবুর কাছে যাবো, প্লিজ না 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 চয়নবাবু 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 না, সময় শেষ, সময় শেষ, আর দিতে পারবো না। নতুন গভর্নমেন্ট এনডিএ ষোলো না প্লিজ চয়নবাবু চয়নবাবু আমি কিছুক্ষণ আগে আশুতোষ বাবু বলেছেন সেটিং ইত্যাদি, কিন্তু আপনারা এই অভিযোগটা আনেন, কিন্তু আমার একটা সোজা সাপটার প্রশ্ন, যদি সেটিংই হবে তাহলে এমন তীব্র আক্রমণ এবং তার এত পাল্টা তীব্র প্রতিক্রিয়া কি করে হয়? আমি তাহলে প্রশ্ন করি, এখানে এতক্ষণ অস্বস্তিতে কেউ পড়তে পারেন, কোহিনুর পড়বেন কিনা জানি না, রাজীব কুমার এখনো জেরার মুখোমুখি আবার হননি কেন? এক, দুই হচ্ছে যে বারবারই যে প্রশ্নগুলো আসছে উত্তর দিলেন ম্যাটেরিয়াল নেই বলে, ম্যাটেরিয়াল নিশ্চয়ই আছে, কোথায় আছে কিভাবে আছে সে উত্তর, আরে সিবিআই এর কাছে ম্যাটেরিয়াল পৌঁছয়নি তো যাবে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, আইন তাই বলছে সিবিআই এর কাছে ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে যে যদি দুর্নীতির প্রশ্ন থাকে তাহলে শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক এখনো আনটাচড কেন? তিন, যেটা পরিষ্কার কথা আমরা বলছি, অবশ্যই হেমন্ত বিশ্ব শর্মা আছেন, আমরা তো এই নামগুলো পরপর আনছি, এখানটা কেস তো রয়েছে, দেখুন প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে শেষ করতে হবে সময় শেষ করতে হবে, সময় শেষ একেবারে শেষ। আচ্ছা 5 সেকেন্ড আমার শুধু কেয়াদির কাছে একটা প্রশ্ন, কেয়াদিকে আমি অত্যন্ত সম্মান করি, শি ইজ আ ভেরি জেন্টল লেডি, আমি অত্যন্ত সম্মান করি। 5 বছর আগে বিজেপি করার সময় শুভেন্দু অধিকারকে চোর 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 বলতো, এখন স্যার স্যার স্যার। এইটুকু বলতে পারি, প্রধানমন্ত্রীর জায়গা থেকে লালকেল্লায় যখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন তখন নিশ্চিতভাবে সময় শেষ, তখন নিশ্চিতভাবে কোন একটি দলীয় দুর্নীতি নিয়ে বা দুর্নীতিকে দলীয়করণ করে নিশ্চয়ই লক্ষ্য করেননি প্রধানমন্ত্রী। তাই দুর্নীতির প্রশ্নে সব দলই, তাহলে দুর্নীতির প্রশ্নে সব দলই দলের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে দেখবেন এবং আক্রমণ প্রতি আক্রমণের বিশ্বাস করবেন না, বিষয় করবেন না। অন্তত এই ভরসা রেখে আমরা শেষ করছি আজ শনিবারের রবিবার। সঙ্গে তখন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্ত, এরপর চোখ রাখুন সোজাসুজি সরণি।